অর্থনীতির পতন রোধ নিঃসন্দেহে সরকার করতে পেরেছে। ওই কর্তৃত্ববাদী সরকারের পিছনে কারা, যেহেতু শুরুটা তো মন্দ ছিল না, কিন্তু টিকিয়ে রাখার ক্ষেত্রে কিছু হাঁপিয়ে উঠেছি মনে হয়। নির্বাচন হয়ে গেলে নতুন সূচনা করতে হবে। আমি তো মনে করি বেতন আয় সকলেরই বানানো উচিত। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে একাত্তর টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ডে। আলোচনা করব অর্থনীতির বর্তমান বাস্তবতা, নতুন রাজনৈতিক সরকারের চ্যালেঞ্জ এবং অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরের বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, অর্থনীতিবিদ এবং সম্মানীয় ফেলো সিপিডি আমাদের আজকের অতিথি। আমন্ত্রণ জানাচ্ছি, অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। একই সাথে একটা সময় নিয়ে একটা প্রশ্নই করব যে অন্তর্বর্তী সরকারের ১.৫ বছর এবং এই অর্থ বছরের ৬ মাস অর্থনৈতিক বাস্তবতাটা কেমন? অর্থনীতির পতন রোধ নিঃসন্দেহে সরকার করতে পেরেছে। সেটার পরিচায়ক হলো কিছুটা হলো মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনা, এর পরিচায়ক হলো যে টাকার মূল্যমানকে নিয়ন্ত্রণ করা, এটার হলো যে আপনার যেইভাবে মজুদের বিদেশি টাকার মজুদ আমাদের কমে যাচ্ছিল সেটাকে আটকানো, ইত্যাদি ইত্যাদি। সেহেতু স্থিতিশীলতার দিকে কিছুটা হলেও ওনারা আগাতে পেরেছেন। কিন্তু একই সাথে যেটা ছিল সেটা হলো যে কিছু কাঠামোগত পরিবর্তন, কিছু সংস্কারের মাধ্যমে ওই স্থিতিশীলতাটাকে প্রবৃদ্ধিতে রূপান্তর করা, সেই ক্ষেত্রে তো সেভাবে হয় নাই। অর্থাৎ আপনি যদি পিছনে ফিরে দেখেন তাহলে স্থিতিশীলতা এসছে এবং আপনার সংস্কারের দিক থেকে যেটুকু হয়েছে তার ফলে হয়তো বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে একটা আমরা স্বস্তি পেয়েছি, বিশেষ করে রেমিটেন্স আয়ের জন্য এবং টাকার মূল্যমানকে একটা বাজার ভিত্তিক করার মাধ্যমে। কিন্তু আমার রাজস্ব আয় ব্যয়ের ক্ষেত্রে কিন্তু সেটা আসে নাই, এবং রাজস্ব আয় ব্যয় যেহেতু আসে নাই সেহেতু একই রকমভাবে সরকারকে তাহলে অব্যাহতভাবে তাহলে ব্যাংকের থেকে ঋণ নিতে হচ্ছে। ঋণ নিলে পরে সরকার আবার অন্যদিকে সংকোচনমূলক পদক্ষেপে সুদের হার বেশি, সেহেতু আমার ব্যক্তি খাতে বিনিয়োগ সর্বাপেক্ষা কম গেছে এই সাম্প্রতিক কালের ভিতরে, ব্যক্তি খাতে ঋণ প্রবাহ কমে গেছে, সেহেতু বিনিয়োগ কর্মসংস্থান এবং এটার সম্পর্কিত যে পরিস্থিতি, বিনিয়োগ কর্মসংস্থানের জায়গায় না থাকলে পরেই তো আপনার দারিদ্র্য এবং বৈষম্যের জায়গাটা আরও প্রকট হয়। এবং যেই যুব আন্দোলনের ভিতর দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের ভিতর দিয়ে আমরা বেরোলাম, সেটার মূল দাবিটার অংশ যুব কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা আগাতে পারলাম না, আর বৈষম্যের ক্ষেত্রেও আমরা বহুমাত্রিক বৈষম্যকে নিয়ন্ত্রণে নিতে পারলাম না। সেহেতু শুরুটা তো মন্দ ছিল না, কিন্তু টিকিয়ে রাখার ক্ষেত্রে কিছু হাঁপিয়ে উঠেছি মনে হয়। স্যার, শব্দ তো দুইটাই, হ্যাঁ অথবা না, বা ভালো অথবা মন্দ। ১.৫ বছর তো একেবারে কম সময় না যদি আমরা নিরপেক্ষভাবে মূল্যায়ন করতে চাই। আপনি মূল্যায়নের জায়গায় ভালো অথবা মন্দ এই উত্তরটা কিভাবে দিবেন? আমি মনে করি না যে পৃথিবীতে ভালো আর মন্দ এই শুধু দুটো আছে। এটা ইংরেজিতে বলে বাইনারি, দ্বিঅর্থক। আপনি এটা হয় না, জীবনটাই হলো গেরুয়া রঙের, বা হয় আপনার সেই অর্থে ধূসর বর্ণ। জীবনটা ধূসর, কোনোটা একটু বেশি কড়া ধূসর, কোনো একটু হালকা ধূসর, সাদাও হয় না কালো হয় না। সেহেতু আপনি যদি দেখেন তাহলে শুরু হয়েছিল হালকা ধূসর দিয়ে, কিন্তু ক্রমান্বয়ে এটা গাঢ় ধূসরের দিকে গেছে। আপনি দেখলে পরে 3টা পায়ের উপর আগানোর কথা। একটা পা হলো রাজনীতি, একটা পা হলো অর্থনীতি, আরেকটা হলো সামাজিক নীতি। তো অর্থনীতিতে আমরা যেইটুকু আগালাম সেইটার ক্ষেত্রে ধূসরটা এমন কালো হলো যেটা অন্য দুটো রঙকেও এখন সংক্রামিত করলো। অর্থাৎ আপনার রাজনীতির কালো রং এখন অর্থনীতির উপর যেয়ে পড়ছে, সমাজনীতির কালো রং আবার অর্থনীতির উপর যেয়ে পড়ছে। সেহেতু অর্থনীতি তার নিজের শক্তিতে দাঁড়ানোর জায়গাটাতে সে রাজনীতি এবং সমাজনীতি দুই জায়গা দিয়ে আক্রান্ত হচ্ছে। এই সরকার তো নীতিগত জায়গায় খুব বেশি কঠোর পদক্ষেপ নিতে পারেনি, যতটুকু নিয়েছে সেটা রাজনীতির চাপমুক্ত বা পক্ষপাতহীনভাবে নিতে পেরেছে কিনা, কি মনে করেন? পক্ষপাতহীনভাবে প্রচলনের জায়গার, আচরণের জায়গাটা ছিল রাজনীতি সমাজনীতি। রাজনীতি সমাজনীতিতে আপনি পক্ষপাতিত্ব করবেন আর অর্থনীতির ক্ষেত্রে আপনি নিরপেক্ষ থাকবেন, এইভাবে তো হয় না। কারণ আপনি যদি রাজনীতিতে যদি নিরপেক্ষ না থাকেন তাহলে আপনি কোন আপনার সেই কি বলে ঋণ খেলাফিকে আপনি ছাড় দিবেন, আর কাকে আপনি দুদকে জেলে পাঠাবেন,
এগুলো তো সবই রাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে, সমাজনীতির দৃষ্টিভঙ্গি থেকে আপনি করছেন। এখনও তো বেছে বেছে আপনি একজনকে ছাড় দেন, আরেকজনকে জেলে নেন, তো একজনের নামে কেস করেন, আরেকজন নামে তাকে আবার আরেকজনকে নির্বাচনে প্রার্থী করেন। তো ওইটার তো একটার সাথে আরেকটা যুক্ত। সেহেতু কেউ যদি ওনারা দাবি করেন যে আমি পক্ষপাতহীনভাবে অর্থনৈতিক সংস্কার করছি, এইটা তো একটা অবাস্তব দাবি। স্যার, ব্যাংক খাত ঘিরে একটা সরাসরি প্রশ্ন আপনাকে, গভর্নর নতুন দায়িত্ব নিয়ে যেই আকাঙ্ক্ষা বা প্রত্যাশাটা উনি সৃষ্টি করেছিলেন, কেননা সবার একটা প্রত্যাশা ছিল যে উনি ব্যাংক ব্যবস্থার মানুষ, সুতরাং ওনার কাছ থেকে ভালো কিছু আমরা পাবো, আমরা পেয়েছি কিনা? আমি মনে করি প্রত্যাশার জায়গাটা তো সঠিক ছিল এবং ওনার প্রচেষ্টার জায়গাটাও খুব খারাপ ছিল বলে আমি মনে করি না। কিন্তু আবার প্রমাণ হলো যে আপনি বিচ্ছিন্নভাবে কোনো একটি খাতের সংস্কার করে আপনি বেরোতে পারবেন না। আপনি যদি আইন কাঠামোতে আপনার সংস্কার না থাকে, তাহলে আপনি কোনো অবস্থাতেই বেআইনিভাবে যে টাকাগুলো বিদেশ চলে গেছে সেগুলোকে আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন না। 5টা ব্যাংককে এক করবেন, আপনি সেটার জন্য যে আইনি ব্যবস্থা, বাজেট থেকে অর্থের সংস্থান, সেই অর্থটা কখন ছাড় হবে ইত্যাদি বিষয় আপনার সাথে জড়িত। অর্থাৎ সামষ্টিকভাবে, কাঠামোগতভাবে, সামগ্রিকতার নেতৃত্ব দিয়ে যদি আপনার জায়গাটা না দাঁড় করানো যায়, তাহলে ব্যাংকের একটি খাত গভর্নর সাহেব অনাথের মতোই আচরণ করবেন আর কি। উনি সেই অর্থে কিন্তু অর্থনৈতিক ব্যবস্থাপনার ভিতরে একটি উজ্জ্বল অনাথ হিসেবেই থেকে যাবেন। স্যার, এই সরকার যখন দায়িত্ব নেন, প্রফেসর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, আন্তর্জাতিকভাবে তার অনেক সুনাম রয়েছে। আমাদের একটা প্রত্যাশা ছিল যে আমরা অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রে এই সুনামটা ব্যবহার করে বেশ খানিকটা এগিয়ে যেতে পারবো। এইখানে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আপনি কিভাবে দেখেন? না, আমি আপনার কাছে জানতে চাই। না, অর্থনৈতিক কূটনীতি করার মতো তো পরিস্থিতি হতে হলে আবার ওই সামগ্রিকতায় যে সমন্বয় এবং যেটাকে ইংরেজিতে টিমওয়ার্ক বলে, সেইটার দরকার করে। আপনি তাকিয়ে দেখেন, আপনার এই অর্থনৈতিক কূটনীতি করতে হলে আপনার বৈদেশিক মন্ত্রণালয়ে আপনার মূল ব্যবস্থা, বৈদেশিক মন্ত্রণালয় পরিচালনা করেন কি, এই প্রশ্ন করলেই তো আপনি তো একটা গোলকধাঁধায় পড়ে যাবেন। আপনার ওখানে মন্ত্রী আছে, ওখানে একজন বিশেষ উপদেষ্টা আছে, ওখানে সহকারী উপদেষ্টা আছে, আরও ওইটার ভিতরে ক্যাবিনেট সাব কমিটির ভিতরে আরও 4 জন উপদেষ্টা আছে। সেহেতু ওইটা পরিচালনা করেন কে, এইটি তো আমরা বুঝে উঠতে পারি না। সেহেতু আপনার কূটনীতি, বৈদেশিক কূটনীতি করার ক্ষেত্রে এইটা একটা বড় বিষয়। আর এখন বৈদেশিক কূটনীতি তো হলো আরও অনেক ধরনের অনিশ্চয়তার ভিতরে। আমরা ট্রাম্প সাহেবের যুগে বসবাস করি, আমরা পাল্টা শুল্কের জগতে বসবাস করি। তো ওইখান থেকে আরম্ভ করে ইউরোপিয়ান ইউনিয়নের থেকে আরম্ভ করে আমার জাপান পর্যন্ত আপনি যা আছেন, তার মধ্যেখানে আমার ভারত এবং চীন আছে। তো একজনের সাথে তো মুখ দেখা দেখি বন্ধ, সেহেতু অপরদিকে চীনের সাথে আবার করতে গেলে তার রাজনৈতিক সংবেদনশীলতা আছে। সেহেতু আমাদের যে শুধু এটাকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রেই একটা অদ্ভুত ধরনের, মানে এটাকে কি বলবো, আমাদের কনফিউশন বা সংশয় রয়ে গেছে বা বোধগম্যতার অভাব রয়ে গেছে। একই সাথে প্রেক্ষিতটাও বদল হয়ে গেছে। এই যে স্যার, মুখ দেখা দেখি যে বন্ধ, আমরা তো বন্ধ করতে চাই না, সেক্ষেত্রে উদ্যোগটা কিভাবে আসতে হবে? উদ্যোগ তো আমি তো মনে করি যে নির্বাচন হয়ে গেলে নতুন সূচনা করতে হবে। নির্বাচন হবে, নতুন সরকার আসবে, রাজনৈতিক সরকার তার নিজস্ব বিবেচনায়, তার অর্থনৈতিক চিন্তা থেকে, তার নিজস্ব নিরাপত্তার ঝুঁকিগুলোকে বিবেচনা করে এবং তার স্বাধীন সার্বভৌমত্বকে বজায় রেখে সে আগামী দিনে এগুলিকে সঠিক করবে। এবং এটা দেখার বিষয় যে আগামী দিনের সরকার প্রতিবেশীদের সাথে, এবং এটা আমি ভারত, চীন সবার কথাই বলছি, কিভাবে নতুনভাবে শুভ সূচনা করে। এটার জন্য তো নিঃসন্দেহে বিশ্ব এবং আমাদের অঞ্চল অপেক্ষা করে আছে। সমসাময়িক দুটো ইস্যু আপনার নজরে একটু আনতে চাই। অর্থ বছরের 6 মাস শেষে আমাদের রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে 46,000 কোটি টাকা, এবং আইএমএফের চাপে আমরা হুট করে 50-55 কোটি টাকা টার্গেট দিয়ে 5.5 লাখ কোটিতে নিয়ে গেছি। এবং একই সাথে আমরা যেটা জোরালোভাবে দেখছি যে সরকারি কর্মকর্তাদের নতুন একটা পে স্কেল আলোচনা, এবং সেটা বাস্তবায়নের জন্য বাড়তি প্রায় 1 লাখ কোটি টাকা লাগবে। এই বাস্তবতাটাকে আপনি কিভাবে দেখেন? এই বাস্তবতাটা তো আমি বলেছি, বর্তমানের ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতির সবচেয়ে করুণ প্রকাশ হলো এইটা, আমাদের রাজস্ব পরিস্থিতি। সো এই রাজস্ব আয়কে বাড়াতে না পারা এত কিছুর পরেও এটা একটা অর্থনৈতিক ব্যবস্থাপনার সবচেয়ে বড় ক্ষতচিহ্ন হিসেবে
আমরা উত্তরাধিকার সূত্রে আগামী সরকারকে দিয়ে যাব। এবং এটার পরিস্থিতি এমন হয়েছে যে আমার বিন্দুমাত্র উদ্বৃত্ত নাই যেটা দিয়ে আমি বৈদেশিক আমার বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করতে পারি। পুরোটাই ধার করা, দেশের ভিতরে দেশের বাইরে, এবং দুর্জনেরা বলবে রাত্রিবেলা টাকা ছাপিয়ে। সেহেতু এখন ওই জায়গাটাতেই বড় জায়গাতে রয়েছে, এবং যার ফলে এটার সংক্রমণ হয়েছে আবার ব্যাংকিং খাতে, এটার সংক্রমণ হচ্ছে আমার পুঁজিবাজারে, এটার সংক্রমণ হচ্ছে আমার অন্যান্য যে আমদানি রপ্তানির পদ্ধতির ভিতরে, এটার সংক্রমণ হচ্ছে আপনার শুল্ক ব্যবস্থাপনার। তো এই জায়গাটাতে একটা বড় বিষয় রয়ে গেছে। আরেকটা প্রশ্ন ছিল স্যার, সরকারি কর্মকর্তাদের যেই বেতন কাঠামো মোটামুটি চূড়ান্তের পথে, বাড়তি 1 লাখ কোটি টাকা লাগবে, এটাকে কিভাবে দেখেন? বাজারে যখন এই টাকা প্রবেশ করবে, সুন্দরভাবে দেখি। আপনি আমার কথা শুনেছেন কিনা এর আগে, সেটা হলো যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করে একটা কর্তৃত্ববাদী সরকারকে ফেলে দিয়েছি। ওই কর্তৃত্ববাদী সরকারের পিছনে কারা ছিল? ওইখানে 3 গোষ্ঠী ছিল। ওখানে ছিল রাজনীতিবিদ, ওখানে ছিল ব্যবসায়ী, আর ছিল আমলা। তো আমি বলেছি ত্রিমূর্তি। সেই ত্রিমূর্তির ভিতরে রাজনীতিবিদরা পালিয়ে গেছে, ব্যবসায়ীরা আত্মগোপনে চলে গেছে, আর আমলারা স্বরূপে আবার ফিরে এসেছে। এই সরকার কার কাছে জিম্মি, সংস্কার কোথায় আটকে গেল, সেইটা সবচেয়ে ভালো নিদর্শন হলো আপনার নতুন বেতন কাঠামো। বেতন ওনাদের বাড়ানো দরকার নাই এটা আমি বলছি না। আমি তো মনে করি বেতন আয় সকলেরই বানানো উচিত। আমরা নির্বাচনী ইশতেহারের জন্য আমরা বলেছি ন্যূনতম জাতীয় আয় দেওয়ার জন্য প্রায় 4,500 টাকা করে, এবং এটা সম্ভব। তো আপনি সমাজের এক অংশের আয়ের কথা চিন্তা করবেন যারা আপনি ক্ষমতায় রেখেছে, তাহলে আর যারা ক্ষমতাহীনভাবে আমরা রয়ে গেলাম তাদের আয়ের কথা চিন্তা করলেন না, এইটা তো হবে না। এইটা দিয়ে তো বৈষম্য বিরোধী আন্দোলন হয়নি। এবং এটা দিয়ে বোঝা যায় ওই যে তথাকথিত নিরপেক্ষতার সবচেয়ে বড় প্রমাণ হলো যে কার প্রতি আমরা পক্ষপাতহীন আর কার প্রতি আমরা নিরপেক্ষ, আর কার প্রতি আমরা পক্ষপাতিত্ব করছি। এইটি এই সরকারের একটা বড় সেই অর্থে চিহ্ন হয়ে থাকবে। যদি ঠিক থাকে সব কিছু, মাসখানেক পরে হয়তো একটা নির্বাচিত সরকার আমরা পাবো। তার জন্য প্রধান 3টি চ্যালেঞ্জ কি? অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং ব্যবসার পরিবেশ সুষ্ঠু। আমি তো আমি ওনাদের জন্য যেটা দেখি, এক হলো যে আপনার রাজস্ব আদায়কে কার্যকর করা, ব্যক্তি খাতের বিনিয়োগকে আপনার চালু করা, এবং যুব কর্মসংস্থান একটা বড় বিষয় বলে আমি মনে করি। তো এই 3টি ওতপ্রোতভাবে জড়িত: রাজস্ব, বিনিয়োগ, কর্মসংস্থান। এবং এই কর্মসংস্থানের জন্য এটা বহুবিধভাবে চিন্তা করার বিষয় আছে। এটা যেমন স্বনিয়োজনের বিষয় আছে, আবার একই রকমভাবে আপনার চাকরি বাকরির মাধ্যমে এটা করার ব্যাপার আছে, আবার তার চেয়েও বড়োভাবে আছে বিদেশে আমাদের শ্রমবাজারকে সম্প্রসারিত করার ভিতরে, আরও উন্নত দক্ষতার ভিতরে। একটু থামাই, যদি আপনি যতটা সহজে বললেন এই 3টা বিষয়, ততটা সহজ বাস্তবতার মধ্যে তারা থেকে শুরু করতে পারবে কিনা এই কাজগুলো? না, ওনারা তো প্রথম কথা হলো ওনারা একটা নিম্ন পর্যায়ের অর্থনীতির ভিতর দিয়ে ওনারা শুরু করবেন। অর্থাৎ আমরা যেটাকে বলি একটা লো লেভেল ইকুইলিব্রিয়াম, অর্থাৎ যে অবস্থাটা আছে সেটা একটা নিম্ন পর্যায়ের ভিতরে আছে। সেহেতু যে কোনো নিম্ন পর্যায়ে যদি হয় যে গাড়িরও যে আপনার চাকা ডুবে গেলে পরে আপনাকে পাম্প করতে হয় না, প্রথমে তো একটু জোরে জোরে করতে হয়। তো ওনাদের প্রাথমিক পর্যায়ে এটা জোরে করতে হবে। সেহেতু প্রথম 2 বছরে ওনারা কি দাঁড়াবেন, ওনাদের 100 দিনের প্রোগ্রামটা কি হবে, এগুলির উপর অনেকখানি নির্ভর করবে। ওনাদের সেই অর্থে দক্ষতা, আন্তরিকতা, আপনার সততা, এগুলির উপর অনেকখানি নির্ভর করবেন। কি ধরনের আগামী সরকার কি যোগ্যতা নিয়ে আসে, মানে একজন ব্যক্তি তো নির্বাচনের ব্যাপার না, এটা হলো সংসদীয় গণতন্ত্রে যে দলটা নিয়ে ওখানে আসবে সেটা একটু দেখার বিষয় রয়ে গেছে। সেহেতু সেই জন্য ওনারা যেই সমস্ত নির্বাচনী ইশতেহার তৈরি করছেন, সেই নির্বাচনী ইশতেহারগুলো জেনে বুঝে ঠিকমতো করে করা, যাতে করে ওগুলো বাস্তবায়নযোগ্য হয় এবং ওইগুলোকে পরিবীক্ষণের ভিতরে রাখা যায়। আমরা নাগরিকদের পক্ষ থেকে রিফর্ম ট্র্যাকার দিয়েছি। সেই রিফর্ম ট্র্যাকারের মাধ্যমে আমরা খোঁজখবর রাখার চেষ্টা করব ওনারা এগুলি করছেন কি না। কারণ আমরা তো শিখেছি যে জবাবদিহিতা যদি না থাকে, স্বচ্ছতা যদি না থাকে, নাগরিকের কণ্ঠস্বর যদি না থাকে, তাহলে সবচেয়ে ভালো রাজনীতিবিদও সঠিক পথে থাকতে পারে না। আর নাগরিকরা তো আপনাদের মতো মিডিয়া ছাড়া এতিম হয়ে যাবে। কারণ একমাত্র সহায়ক শক্তি হিসেবে নাগরিক সমাজের মিডিয়া একটা উন্মুক্ত মিডিয়া, স্বাধীন মিডিয়া, কলুষতাহীন মিডিয়া,
একটা বড় সেটাও শক্তি জরুরি। হিসেবে আমাদের সামনে দিনে পেতে হবে। সেই তো আমি তো ভরসা করে আছি আপনাদের উপর। না, আমরাও ভরসা করে আছি আপনাদের উপরে। স্যার, বহির্বাণিজ্যের খাতে আমরা এত বেশি পিছিয়ে গেলাম কেন? আপনার মনে রাখতে হবে যে একটা খুবই পরিবর্তনশীল বিশ্বের ভিতরে আছে। আমি একটু আগেও আপনাকে এটার ট্রাম্পের আমলে আমরা বাস এটা করছি। আমরা বলেছি। সেহেতু এটাকে ধরার জন্য যে সমন্বিত রাজনৈতিক কূটনীতি আমার দরকার করে বা অর্থনৈতিক কূটনীতি আমার দরকার করে, সেটা তো খুব বেশি আমরা আগাতে পারি নাই। যেটুকু পেরেছি সেটা হলো প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কর ক্ষেত্রে। এলডিসি গ্রাজুয়েশন নিয়ে এই সরকার হয়তো তার অবস্থান থেকে কিছুটা নমনীয় এবং তারা শেষ পর্যন্ত এই দায়িত্বটা হয়তো রাজনৈতিক সরকারের হাতেই ছেড়ে দিয়ে বিদায় নেবে। এর আগে আপনার সাথে যখন একই প্রশ্নে আমি আলাপ করছিলাম, আপনি ব্যবসায়ীদের অবস্থান নিয়ে আপনার মতামত জানিয়েছেন। যেহেতু আপনি বিচারক প্যানেলের একজন, সুতরাং সব বিষয়ে আপনি হয়তো বলবেনও না, কিন্তু বাস্তবতাটা আসলে কীরকম, আমরা কেমন পর্যায়ে আছি এখান থেকে উত্তরণের? আমরা জাতিসংঘের পক্ষ থেকে যেটা বলেছি এবং এখনও যে সমস্ত বিশেষজ্ঞরা আছে তারাও বলছে যে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, যেটা আপনার মসৃণ উত্তরণের জন্য যে কৌশলপত্র তৈরি করা হয়েছে, সেটাকে বাস্তবায়নের দিকে নজর দেওয়া উচিত। সেটাতে যদি আপনি বাস্তবায়নে নজর দেন তাহলে এখন এই যে শুল্ক নিয়ে যে মারামারিটা হচ্ছে আমাদের বিকিএমএ আর বিজিএমএর সাথে, সংগঠনের এই তাহলে ওইটার সমাধান ওইটার ভিতরে নিহিত। অর্থাৎ আপনি উৎপাদনশীলতা বাড়াবেন, আপনি দক্ষতা বাড়াবেন, আপনার মূল্য সংযোজন বাড়বে এবং কর্মসংস্থান এবং মুনাফা বাড়বে। ওই যে তাতে না যে, আর আপনি যদি মনে করেন না আমি প্রণোদনা পাবো, ক্যাশ টাকা আসবে, ওটার ভিতরে কাগজপত্র ঠিক হবে, তার ফলে আমি অনেক বেশি আয় করব, 2 বছরের মধ্যেই এইটা বাকিটা করব, তাহলে আরেক রকমের হবে। সেহেতু পরিষ্কারভাবে আমাদের এই উত্তরণকালীন সংস্কারগুলোকে করা খুবই গুরুত্বপূর্ণ। আগামী সরকারের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাপনাটা কীরকম হওয়া দরকার? আগামী সরকারের রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থাপনা তো উৎপাদনশীল কার্যক্রমের ভিতর যেতে হবে, কর্মসংস্থানের দিকে যেতে হবে, বৈষম্যের বিরুদ্ধে যেতে হবে। যেটা ওনাদের সবচেয়ে বড় বুঝার বিষয় রাজনৈতিক অর্থনীতি, সেটা হলো যে অন্য যে কোনো সময়ের চেয়ে নাগরিকরা অনেক বেশি সচেতন, অন্য সময়ের চেয়ে যে কোনো সময়ের চেয়ে যুব সমাজ অনেক বেশি সজাগ, এবং অন্য অনেক সময়ের চেয়ে রাজনীতিবিদরা তুলনামূলকভাবে বিনয়ী এখন। তো এই বিনয়টা যেন হারিয়ে না যায় এবং এই সজাগ ভাবটা যেন চলে না যায়, এবং এইটার ভিত্তিতে আগামী দিনে যেতে আমরা ওনারা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলোকে যেন কার্যকর করতে পারি, আমরা যেন হিসাব করে সেগুলো বুঝে নিতে পারি, এবং ওনাদের এটা মনে রাখা উচিত সেটা যদি ওনারা না করেন তাহলে দেশ ছেড়ে পালাতে হয়। এই শিক্ষাটা ওনাদের রাখতে হবে। আমরাও সেই প্রত্যাশা করি। স্যার, অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনিও ভালো থাকবেন। দর্শক, এর সাথে শেষ করছি আজকের মতো ৭১-এর সাপ্তাহিক আয়োজন বিজনেস উইকেন্ড। ভালো থাকবেন সবাই।